কালনা কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। আজকে আমরা বিএ অনার্স বাংলা বিভাগ 4th সেমিস্টার আধুনিক বাংলা কবিতা তার একটি কবিতা তোমাদের পাঠ দান করার চেষ্টা করব। কবিতাটা সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী। তোমরা এই লকডাউনের আগে আমরা আরো 2-3টে কবিতা পড়িয়েছিলাম, আর বাকি অংশটা একটা ম্যাম পড়াচ্ছে। আজ আমরা শাশ্বতী কবিতাটা একটু আলোচনা করব, আলোচনার গভীরে, অর্থাৎ শাশ্বতী কবিতার গভীরে। সুধীন্দ্রনাথ দত্তের এই কবিতাটা পড়বার আগে তার ব্যক্তি জীবনটা একটু জানা দরকার। কারণ তোমাদের আমি আগেও বলেছিলাম যে কোনো কবিতাকে অনুধাবন করতে গেলে সেই কবিতার বিষয়বস্তু কি সেইটা জানার পাশাপাশি এর লেখক সত্তাটা জানা খুব দরকার, কবির সত্তাটা জানা দরকার। সুধীন্দ্রনাথ দত্ত 1901 সালে জন্মেছিলেন এবং বহুমুখী প্রতিভা নিয়ে জন্মেছিলেন। মানে তার সম্পর্কে অনেক কিছুই বলা যায়। তিনি একাধিকবার, অন্তত সম্ভবত 3বার তিনি বাইরে গেছেন, ভারতবর্ষের বাইরে। ফলে গোটা দেশের মানুষকে, জগৎকে তিনি তার মতো করে জেনেছেন এবং তার বিভিন্ন কাব্য কবিতায় সেই অনুভূতিগুলো তিনি প্রকাশ করেছেন। তন্নে, অর্কেস্ট্রা, উত্তর ফাল্গুন, এমন বহু নানান রকম কাব্য তিনি লিখেছেন। তোমাদের এই শাশ্বতী কবিতা যা পাঠ্যে আছে সেটা অর্কেস্ট্রা কাব্যগ্রন্থ থেকে নেওয়া, যে কাব্য প্রকাশ পেয়েছিল 1935 সালে। আর এই কবিতাটা লেখা হয়েছে, এই দেখো কবিতা শেষে লেখা আছে 27 আগস্ট 1931। আর এই যে আগে বললাম সুধীন্দ্রনাথ নিজে জন্মেছিলেন 1901 সালে, অর্থাৎ 30 বছরের পূর্ণ একটি যুবক এই কবিতাটা লিখছেন। এই যে 30 বছরের পূর্ণ যুবক শব্দটি আমি সচেতনভাবে ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে এই 30 বছর বয়সের যুবক সে একটা প্রেম নামক সম্পর্ককে কিভাবে দেখেছিলেন, অনুভব করেছিলেন, তার প্রকাশ। বলা যায় অর্কেস্ট্রা কাব্যটাই একটা প্রেম নামক কাব্য, প্রেমের ধর্মের কাব্য, এবং শাশ্বতী একটা প্রেমের কবিতা। আর এই প্রসঙ্গে বলে রাখি, পৃথিবীতে যত কবিতা লেখা হয়েছে তার প্রায় 95% কবিতা প্রেমমূলক। কারণ প্রেম এমন একটি অনুভূতি যা আপামর জনমানুষের মনের মধ্যে এমন একটা অনুভব সে সৃষ্টি করে যে গোটা জীবন ধরে সেই ক্ষণেককালের তৈরি হওয়া প্রেম সে সারা জীবন ধরে তার রস আস্বাদন করতে করতে যায়। আমরা যতই সেটাকে অস্বীকার করি না কেন সামাজিকভাবে বা কখনো কখনো লৌকিকভাবে, কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থলে এই নারী পুরুষের যে জটিল রহস্য, সম্পর্ক, ভালো লাগা, অনুভব, এগুলো থেকে যায়। সুধীন্দ্রনাথ দত্ত তিনি বিদেশে গেছেন। এবং আরেকটা বলি, রবীন্দ্রনাথের খুব স্নেহধন্য ছিলেন এবং রবীন্দ্রনাথ সেই সময় একেবারে তার প্রতিভার মধ্য গগনে। ফলে তার কবিতার মধ্যে রবীন্দ্রনাথের চেতনা ঘুরে ফিরে এসছে, কিন্তু রবীন্দ্রনাথকে তিনি না অনুকরণ করলেন না, উনি স্বীকরণ করলেন, আত্মীকরণ করলেন। আমরা পাঠে প্রবেশ করলে সেটা বুঝতে পারবো যে সুধীন্দ্রনাথ যখন বিদেশে গেছেন, জার্মানিতে সম্ভবত, তার রাইন নদীর তীরে সুন্দর শহর, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুস্থ অবস্থায় থাকাকালীন তিনি যেখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে এক বিদেশিনী সেবিকা তাকে শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলেছিলেন। আজকের এই কবিতাটা এই পক্ষে প্রাসঙ্গিক, কারণ এখন করোনা ভাইরাসের দাপটে গোটা পৃথিবী অসুস্থ, এবং সেই সময় দাঁড়িয়ে সমস্ত সেবিকারা, ডাক্তাররা, তারা কিন্তু এই অসুস্থ মানুষগুলো সেবা করছেন। এই কবিতাটা আজকে অন্তত তাদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ। তা আমাদের কবি, 30 বছরের কবি অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে মানে সেবা শুশ্রূষা করেছেন, করে এক বিদেশিনী তাকে ভালো করেছিলেন। এই শুশ্রূষা করতে করতে, সেবা করতে করতে কখন যেন কবি সেই বিদেশিনী সেবিকাকে ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু সেই ভালো লাগা, ভালোবাসাটা বিদেশ থেকে স্বদেশে আনতে পারেননি, কারণ ভালোবাসার ধর্মই তাকে তো ঘরে আনা যায় না। কিন্তু স্মৃতি, সেই ভালোবাসার অনুভব, সেটা তো আমার চেতনা থেকে সরিয়ে নেওয়া যায় না। শরীরে নাই বা পেল মানুষ তার প্রত্যাশিত পুরুষকে, নারীকে, চেতনায় তো তার
অনন্ত যাতায়াত। সেই বিগত দিনের প্রেমের স্মৃতির উদ্ঘাটনে শাশ্বতী কবিতা। শাশ্বতী মানে যা চিরন্তন, যার ক্ষয় নেই, আদি অনন্ত আবহমান কাল ধরে যা চলে আসছে সেই কবিতা। 3টে স্তবকের কবিতা। প্রথম স্তবকে আমরা দেখব প্রকৃতির সঙ্গে কিভাবে একাত্ম হয়ে গেছে কবির হৃদয়। দ্বিতীয় স্তবকে আমরা দেখব যে বর্তমান থেকে পদচারণা করেছেন অতীতের দিকে, আর একদম শেষে এসে কিভাবে প্রেমটাকে শাশ্বত করে তুলছেন। আমরা পাঠে চলে যাই। শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্তের কবিতা। শ্রান্ত বরষা অবলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া, স্বর্ণ সুযোগে লুকোচুরি খেলা করে, গগনে গগনে পলাতক আলো ছায়া। আগত শরৎ অগোচর প্রতিবেশে, হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি। বলছে শান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া। যখন শরৎ আসন্ন, প্রকৃতি নতুন ভাবে সেজে উঠেছে, সেই এবং গগনে গগনে পলাতক আলো ছায়া, গগনের সাদা পেজা তুলো মেঘের সঙ্গে সঙ্গে সূর্য কিরণের লুকোচুরি খেলা চলছে। আগত শরৎ অগোচর প্রতিবেশে, হানে মৃদঙ্গ বাতাসের প্রতিধ্বনি। আর এইরকম একটা মুহূর্তে প্রতিনিয়ত প্রিয়ার অনুভূতি ক্ষণে ক্ষণে মৃদঙ্গ, মৃদঙ্গ বলতে খোল, খোদের মিষ্টি তালের মতো তার চেতনায় ফিরে ফিরে আসছে কবি চেতনায়। মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে, মাঠে ঘাটে বাটে আরন্ধ আগমনী, কুহেলি কলুষ দীর্ঘদিনের সীমা, এখনই হারাবে কৌমুদী জাগরণে যে। তাহলে এমনই দিনে কবির মনে পড়ে যায় সেই কথা, ওই যে মত্ত দাদরি ডাকে ডাহো কি ফাটি যাও তো ছাতিয়া। বৈষ্ণব পদাবলী, প্রেম মানে বৈষ্ণব পদাবলীতে চলে যেতে হবে। সেই অনুভূতি স্বীকরণ ভাবে এলো। প্রকৃতির সমস্ত ভালো অনুভবের মধ্য দিয়ে কবিতার নিজের প্রেমটাকে জাগরিত করছেন। দ্বিতীয় অনুচ্ছেদে কি বললেন? ঠিক প্রকৃতি যেমন সেজে উঠেছে এমন মিলন মধুর একটা আবহে, ঠিক এমনই একটা দিনে কবির পরিচয় ঘটেছিল তার সনে। বলছেন, একদা এমনই বাদল শেষের রাতে, মনে হয় যেন শত জনমের আগে, সে এসে সহসা হাতে রেখেছিল হাত, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। দ্যাটস ভেরি সিগনিফিক্যান্ট লাইন। বলছে একদা এমনই বাদল শেষের রাতে, বাদল শেষের রাত, বৃষ্টি ঝরিয়ে দিয়েছে সুস্নাত স্নিগ্ধ প্রকৃতি। অর্থাৎ আমার ইনার মিনিংটা দেখো, আমার মনের মধ্যে যে সমস্ত কামনা বাসনা নোংরা সেগুলো চলে গেছে, আরোগ্য লাভ করেছেন কবি এমনই একটা অবসরে। মনে হয় যেন শত জনমের আগে সে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। সহজিয়া অনুরাগ সেই ভাগবতীয় প্রেমের পূর্বরূপ, বা সহজিয়া পরমানন্দে তুরীয় মার্গে পৌঁছানো যায় যেখানে। মনে পড়ছে তোমাদের জীবনানন্দ দাশের সেই লাইনটা, যেটা তোমাদেরই পাঠ্য ছিল। জীবনানন্দ দাশ, বনলতা সেন 1000 বছর ধরে পথ হাঁটতে হাঁটতে অবশেষে জীবনানন্দ দাশ সে নারীর দেখা পেয়েছিলেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আর সুধীন্দ্রনাথ দত্ত বলছেন সেই বিদেশিনীকে উদ্দেশ্য করে, দেখো একই চেয়েছিল সে সহজিয়া অনুরাগে। যেমন নাটোরের বনলতা সেনে কবিকে বনলতা সেন জিজ্ঞাসা করেছিলেন, চোখ তুলে এতদিন কোথায় ছিলেন? বেতের ফলের মতো ম্লান চোখ। আর এখানে সহজিয়া অনুরাগ, যে অনুরাগ আমাদের মধ্যে কামনা বাসনা জাগায় না, জাগায় স্নিগ্ধতা, চন্দ্রকিরণের স্নিগ্ধতা। আর বলছে কবি, সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া, মেতেছিল তার চিকুরের পাকা ধানে, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া, খুঁজেছিল তার আনত দিঠির মানে। অনাদিকালের যুগ যুগ ধরে যে প্রেমের ধারি বয়ে এসছেন, রবি ঠাকুর যেখানে বলছেন যে আদি অনন্ত কাল ধরে যে প্রেমের ধারা বয়ে এসছেন, আমরা যুগল প্রেমের স্রোতে ভেসে আসছি। সেই যুগল প্রেমের স্রোত ধারা কবি অনুভব করেছিলেন সেই বিদেশিনীর চোখে। আমরা সবাই প্রেমিক, আমরা সবাই ভালোবাসার প্রত্যাশী, আমরা সকলেই আমাদের প্রিয় মানুষের চোখে এই ধারাই তো দেখতে চাই, কবি দেখেছিলেন। এবং তারপরে
কবি তার মনের কথা জানিয়েও ছিল। দেখো তাহলে সেই চোখে দৃষ্টি মানে দৃষ্টি খুঁজেছিল তার আনত চোখের মানে। একটি কথার দ্বিধা থর থর চুরে ভর করেছিল 7টি অমরাবতী। এবং বলছে সেই নারীর একটি কথা, এই যে কবি তার নিজের হৃদয়ের কথা উদ্বেলিত করে তার চরণে সঁপে দিল সহজে অনুরাগে। বলছে সেই নারীর ঠোঁট দ্বিধা থর থর ভাবে কেঁপে উঠল। এবং সে যদি এই কবির ভালোবাসাটাকে জেনে যায় এবং অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে, বলছে তাহলে তার ঠোঁটে যেন 7টা অমরাবতী সৃষ্টি হয়। অমরাবতী স্বর্গের একটি নদী। নদীর সঙ্গে কি যোগ? একটা নদী যেখান দিয়ে বয়ে যায় তারই চারিপাশ সবুজে স্বচ্ছ শ্যামলা হয়ে ওঠে, সৃজন ভূমি হয়ে ওঠে। প্রেমের অনুভব হচ্ছে সৃজন ভূমি। তাহলে একটা অমরাবতী যেমন গোটা পৃথিবীকে নতুন ভাবে সাজিয়ে দিতে পারে, একটা নদী তার অববাহিকা যেমন ভাবে নানা রকম ফসল ভরিয়ে দেয়, যদি প্রেম হৃদয়ের মধ্যে জন্ম হয়, নানা রকম কৃষ্টি সৃষ্টি কালচার অনেক অনুভূতি, সমস্ত সৃষ্টি জগৎ উন্মাদ হয়ে উঠতে পারে। তাই বলছে ইনার মিনিংটা যে একটি কথা দ্বিধা থর থর ঠোঁটে ভর করেছিল 7টি অমরাবতী। 7টি অমরাবতী যেমন সৃষ্টি করতে পারে, জগৎ জীবনকে জাগরিত করতে পারে, ওই মেয়েটির একটি কথা যে হ্যাঁ তোমার অনুভূতি আমি বুঝেছি গো, যদি ইয়েস মানে পজিটিভ কথা বলে, তাহলে কবি বলছে আমার হৃদয়ের মধ্যে 7টা অমরাবতীর সৃষ্টি হতে পারে, এত সৃজনশীলতা হতে পারে। আর যদি সে না করে দিত, আমার হৃদয়ের মনের গোপনে লুকিয়ে থাকা কথাটি আমি তাকে বলবার পরে সে যদি সেই কথাটার নেগেটিভ নেতিবাচক সেন্সে নেয়, যদি বলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই হে বন্ধু, তোমার এই কথার সঙ্গে আমি একমত নয়, তোমার হৃদয়ে আমার স্থান হতে পারে, আমার হৃদয়ে তোমার নয়, যদি এই কথাটি বলতেন তাহলে কি হতো? তাহলে বলছে একটি নিমেষ দাঁড়ালো স্মরণে জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। তাহলে সে যদি আমাকে ডিনাই করতো, অস্বীকার করত, তাহলে চিরচঞ্চল গতি স্তব্ধ হয়ে যেত, আমার জীবন চলার পথে সামনে স্তব্ধ হয়ে যেত। কি আশ্চর্য! এইটাই প্রেমের রহস্য, এটাই প্রেমের অনুভব, যে আমাদের সৃজনশীল চালিকা শক্তি আসলে সেই অদৃশ্য কোন অনুভব, সেই অনুভূতি প্রেম, যা আমাদের নিরন্তর জাগরিত করে, আমাদেরকে জাগায়। একটি স্মৃতির মানসিক দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে। তাহলে একটি স্মৃতির মানসিক দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বলছে একটি স্মৃতির মানসিক দুর্বলতা, যদি সত্যি কোনো মানুষ কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে, তাহলে প্রলয়ের পথ ছেড়ে দেয়। তাহলে যেখানে প্রেমের জাগরণ হয় সেখানে প্রলয়ের থাকতে পারে না, প্রলয় আসে না। প্রেম চিরকাল সৃষ্টির বীজ উপ্ত করে। আর শেষ অনুচ্ছেদে তার সেই বর্তমান আর অতীত এক করে ভবিষ্যতের দিকে যাচ্ছেন। কি বলছেন? সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে, অধরা আবার ডাকে সুধাংশু সংকেতে, মদ মুকুলিত তারি দেহ সৌরভে, অনামা কুসুম অজানা ওঠে মেতে। বুঝে তার অনুভবে আমার হৃদয়ের মধ্যে অজানা কুসুম ফুল মেতে ওঠে, ডেকে ওঠে। আর অমল আকাশ মুকুলিত তার হৃদয়ে, সাতি মণিময় তারই প্রত্যাভিষেক। সেই যে মানুষটি দেহরূপে আমার কাছে ছিল, আজ সে অতীত হয়ে গেছে, কিন্তু আজ সে আমার কাছে শুধু অনুভব, শুধু অনুভব। যে মানুষটা শরীরে ছিল, সেই মানুষটার শরীর যখন সামাজিক কারণে, রাজনৈতিক কারণ হতে পারে, মানসিক কারণ হতে পারে, ফ্যামিলিগত সম্পর্কের কারণ হতে পারে, সে যখন দূরে চলে যায়, তার বডি, তার শরীর চলে যায়, হৃদয় তো শরীর যায় না, স্মৃতি থেকে তো সে যায় না। হ্যাঁ, রবীন্দ্রনাথ ওই কথাটি বারবার বলেছেন যে নয়নের মাঝখানে তুমি নেই, কিন্তু নয়নের মাঝখানে তো তুমি আছো। রবি ঠাকুর, আর রবি ঠাকুরের সঙ্গে এই সুধীন্দ্রনাথের অঙ্গাঙ্গের সম্পর্ক ছিল, তাই রবীন্দ্রনাথকে অস্বীকার করতে তিনি কখনো পারেননি। দেখো এখানে রবি ঠাকুরের সেইটার সঙ্গে তোমরা মিলাতে পারছো, যেখানে সুধীন্দ্রনাথ বলছে অমল আকাশে মুকুলিত তার হৃদয়, অমল আকাশের মুকুলিত হৃদয়ের মতো আমার হৃদয়ের রূপ আকাশে তার জাগরণ। আর সাতি মণিময়, সাতি মানে তারা, সাতি তারার মতো সে অভিষেক ঘটেছে আমার মধ্যে। সে আমার নয়নের সামনে নেই, নয়নের মধ্যে।
যেখানে রবি ঠাকুর বলেছিলেন, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব গান বাজে মোর প্রাণে। তুমি কি কেবলি ছবি, সেই একই কথা সুধীন্দ্রনাথ বললেন। আর এই কথাটি বোধহয় আমরাও বলতে চাই। প্রেম জন্মায়নি কারোর হৃদয়ে, এমন মানুষ তো খুঁজে পাবে না বাপ। প্রেম যেমন ফুল ঝরে থেকে যায়, পাতা থেকে যায় পাতা, তদ্রূপ প্রেম বা মানুষের বডি চলে যায়, থেকে যায় কথা, তার স্মৃতি। ছবি ফ্রেমে বাঁধা থাকে, কিন্তু ছবির মধ্যে সেই দেহ চলে যায়, হৃদয় থেকে যায় অনুভবে। পুনরাবৃত্ত রসনার প্রিয়তম, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে। কবি বলছেন, সেই বিদেশিনী যাকে আমি ফেলে এসেছি, রায়ের নদীর তীরে ফেলে এসেছি, সে বোধহয় আজ অন্য কারে ভালোবাসে। হয়তো তার বুকের, হয়তো কবি বলছে, হয়তো তার বুক খনন করলে, ফরেন্সিক তদন্ত করলে দেখা যাবে অন্য কোনো পুরুষ তার শরীরে বাসা বেঁধেছে, কিন্তু হৃদয়ে অনুক্ষণ সে আছে। সে হয়তো অন্য কাউকে ভালোবাসে। স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা। কিন্তু পিপিলিকা মানে পিঁপড়ে যেমন ছোট ছোট দানা নিয়ে একটা পুঞ্জীভূত পাহাড় তৈরি করে, সেই রকম ছোট ছোট ঘটনা প্রতিদিনের, তার সঙ্গে আমার প্রতিদিনের কথা, অনুভূতি, স্মৃতি আমায় কি করেছে, স্মৃতির পাহাড় তৈরি করেছে। সেই স্মৃতি আমি কখনোই ভুলতে চাই না, তার ভালোবাসাকে আমি অস্বীকার করতে চাই না। তাই শেষ দু লাইনে সেই সিগনিফিক্যান্ট লাইন, খুব গভীর তাৎপর্যপূর্ণ লাইন, কি বললেন, সে ভুলে ভুলুক কোটি মনন্তরে, আমি ভুলিব না, আমি কবু ভুলিব না। এখানে শাশ্বত সত্য যে সে যদি ভুলেও যায়, আমি তাকে ভুলব না। চলে আসি আমরা রবি ঠাকুরকে, কারণ প্রেম মানে রবি ঠাকুরকে তো বাদ দেওয়া যাবে না। রবি ঠাকুর সেই গানে কি বললেন, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো আমারও পরাণে যাহা চাই। তুমি তাই, তুমি তাই। ঠিক একই কথা কি সুধীন্দ্রনাথ বললেন না শাশ্বত কবিতার অন্তিম দুটো চরণে? কি বললেন, সে ভুলে ভুলো কোটি মনন্তরে, আমি ভুলিব না, আমি কবু ভুলিব না। প্রেম, ভাগবতীয় প্রেম, যদিও প্রকৃত প্রেম বলে কিছু হয় না বলে তর্কাতর্কি করে বটে, কিন্তু এই প্রেম তো এমনই হয়। যদি এই রকম প্রেমে আমরা অবগাহন করতে পারতাম, তাহলে নর নারীর মধ্যে কখনো হিংস্রতা সম্পর্ক আসতো না। এই যে উদার কথা বলছে, সে ভুলে ভুলুক কোটি মনন্তরে, আমি কখনো ভুলিব না। তাহলে সহনশীলতা, প্রেম আমাদের সহনশীলতা শেখায়। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে যদি আমরা অন্যরকম চিন্তা করি, আমাদের যে খেলো প্রেম, আমাদের যে শরীরী প্রেম, আমাদের যে গার্ডেনিং প্রেম, রাস্তার প্রেম, যে প্রেম নষ্ট হলে আমরা প্রতিহিংসায় মেতে উঠি। আমরা চলে যাই দোকানে, অ্যাসিড কিনে আনি, মেরে দিই তার মুখে। আসলে সে প্রেম সূর্যের তেজের মতো, যা আমাদেরকে প্রখর তেজ, যেখানে ভালো লাগার আনে না। কিন্তু কিছু কিছু প্রেম, কিছু কিছু সম্পর্ক আছে যা চাঁদের স্নিগ্ধতার মতো, জ্যোৎস্না রাতের অবগাহনের মতো। এখানে সেই শাশ্বত প্রেমের কথা বলেছেন সুধীন্দ্রনাথ। তাই শাশ্বত কবিতাটা আবহমান কাল ধরে বয়ে আসা যে নর এবং নারীর মধ্যে প্রণয়ের বাতাবরণ সৃষ্টি করেছে, তার সঙ্গে একাত্ম হয়ে যায়, আর সেখানেই নামকরণের সার্থকতা হয়ে যায়। প্রেমটাকে খনন করতে করতে যখন আমরা হৃদয়ের এই স্তরে পৌঁছাই,
তখন আমরা নর এবং নারীর মধ্যে অদ্ভুত মধুর সম্পর্ক সৃষ্টি হয়, যে সৃষ্টি থেকে, সম্পর্ক থেকে নতুন বীজের উদ্ভব হয়। জগৎ এবং মানব জীবন হয় প্রেমময়। সেই অনুভূতির কথাই শাশ্বতী কবিতাটা। ঠিক আছে, তাহলে তোমাদের জুম অ্যাপে আর পড়ানো সম্ভব হলো না, ওখানে এই সমস্যা চলছে বলে। তাহলে তোমরা এটা শুনে নিও, আশা করছি তোমাদের কিছু লাভ হবে। চলো।